চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। কে বাবা? মিথ্যা কথা। আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। আমাদের বাংলা চলচ্চিত্রে এমন কিছু সিনেমা নির্মাণ হয়েছে যেই সিনেমাগুলো কোনোদিনই পুরনো হবে না, এবং এই সিনেমাগুলোর মধ্যে এমন কিছু দৃশ্য বা মোমেন্ট ছিল যেই দৃশ্যগুলো দেখে হাজারো দর্শকের চোখে পানি গড়িয়ে পড়েছে আপনা আপনি। কে বাবা? মিথ্যা কথা। আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। হয়তোবা এই দৃশ্যগুলো দেখে কেঁদে ফেলেছেন আপনিও। তো আজ সেই সকল কালজয়ী সিনেমাগুলোর স্মরণীয় ডায়লগ ও দৃশ্যগুলোই আপনাদের সাথে তুলে ধরব। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, যে মর্মান্তিক দৃশ্যগুলো দেখে হয়তো আপনিও কেঁদে ফেলবেন। আপনি যত কঠিন মনেরই মানুষ হন না কেন, আপনার হৃদয় একটু হলেও গলবে। একটা চুমা আব্বা, লাস্ট কিস আব্বা দাও। তো চলুন দেখে নেওয়া যাক বাংলা সিনেমার ঐতিহাসিক মর্মান্তিক দৃশ্যগুলো। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকের প্রথমে রয়েছে ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি। এই সিনেমাটি 2022 সাল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল, যা ইলিয়াস কাঞ্চনকে বাংলাদেশের রাজকুমার উপাধি এনে দিয়েছিল। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। সিনেমায় রাজার ছেলের সঙ্গে বেদের মেয়ে জ্যোৎস্নার প্রেম কাহিনী দেখতে পাই, এবং সেই প্রেমের ভয়ানক পরিণতি আমাদের সামনে তুলে ধরা হয়। সিনেমায় একটা সময় এমন দৃশ্য আসে যে রাজার ছেলে হয়েও সে তার পরিচয় দিতে পারে না, এবং এই মর্মান্তিক দৃশ্যটা দেখে অনেক দর্শকই নিজের চোখের পানি ফেলেছে। আমার কসম লাগে, আমার পরিচয় দিও না। আমার কোনো পরিচয় নেই, আমি তোমার স্বামী, এটাই আমার বড়। এরপর রয়েছে নায়ক জসিমের সিনেমা স্বামী কেন আসামি। সেই সিনেমায় দেখতে পেয়েছিলাম আরেক লেজেন্ডারি অভিনেত্রী শাবানাকেও, যেখানে ছোটবেলায় তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু বড় হয়ে পরিস্থিতি জসিমকে বানিয়ে দেয় সন্ত্রাসী, আর শাবানা হয়ে ওঠে পুলিশ। তবে এই সিনেমার কোনো করুণ দৃশ্যের কথা বলবো না, আমি বলবো এই সিনেমার একটা দৃশ্য যেটা দেখে দর্শকরা তালি বাজিয়েছিল এবং ডায়লগও ছিল দমদার। তুই মোটরসাইকেল না পেলে বিয়ে করবি না? না, বিয়ে করবো না। বিয়ে করবি না? সামান্য একটা মোটরসাইকেলের জন্য যখন একটা গরিব মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিস, তখন এই মোটরসাইকেলের সাথে তোর বিয়ে হবে। কাজী সাহেব। এরপর রয়েছে কাজী মারুফের সিনেমা ইতিহাস। বাংলা চলচ্চিত্রে ইতিহাস এমন একটি কালজয়ী সিনেমা যে সিনেমাটি সেই সময় বিশাল একটি ইতিহাস গড়েছিল, এবং এই সিনেমাটি ছিল বিখ্যাত পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফের প্রথম সিনেমা, এবং আমরাও পেয়েছিলাম এক অন্য ধরনের নায়ককে। সিনেমায় একজন পুলিশ অফিসারকে একজন ছাত্রের উপর অমানবিক অত্যাচার করতে দেখা যায়, যার কারণে মারুফ একজন স্কুল কলেজ ছাত্র থেকে হয়ে ওঠে একজন বিখ্যাত সন্ত্রাসী, যার ফলে তার পরিবারে তার বাবা, বোন এবং তার নিজের জীবন ধ্বংস হয়ে যায়। ইতিহাস সিনেমায় মারুফের সরল অভিনয়, তার চেহারার মাসুম এক্সপ্রেশন এবং তার সঙ্গে পাগলের মতো ডায়লগ ডেলিভারি সবই দর্শক সেই সময় লুফে নিয়েছিল। শুধু তাই নয়, এই সিনেমার অনেকগুলো দৃশ্যই মানুষকে কাঁদিয়েছিল বারংবার। তবে আফসোস, পরবর্তীতে মারুফকে আর এমনভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেনি। একটা চুমা আব্বা, লাস্ট কিস আব্বা দাও। এরপর রয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমা আমার স্বপ্ন তুমি, যে সিনেমায় আমরা দেখতে পাই গ্রামের একটি ছেলের ওয়ান সাইড লাভ বা একতরফা ভালোবাসার গল্প, বা বলতে পারেন অসমাপ্ত প্রেমের গল্প, যেখানে শাকিব খান শাবনূরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসলেও শাবনূরের বাবা শাবনূরের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে শহরের সাহেব ফেরদৌসের সঙ্গে তার বিয়ে দেয়। কিন্তু শাকিব খান তার ভালোবাসাকে ভুলতে পারে না, যার কারণে এক পর্যায়ে তার ভালোবাসার মানুষের জামাই মানে ফেরদৌসকে মেরে ফেলার চেষ্টা করে। সেই সিনেমার একটি দৃশ্য এখনও মানুষের ফেসবুকের টাইমলাইনে ঘুরে বেড়ায়, যেখানে শাকিব খানের পারফরমেন্স ছিল দুর্দান্ত, এবং এই সিনেমায় শাকিব খানের অভিনয় সবার মনেই দাগ কেটে দিয়েছিল। এরপর রয়েছে নায়ক মান্না ও আলমগীরের সিনেমা জীবনের গল্প।
মান্না ও আলমগীরের অভিনয় ছিল অসাধারণ, যারা তাদের অভিনয়ে একজন আরেকজনকে ছাপিয়েছিলেন। সিনেমায় আমরা বাবা ছেলের এক ভয়ানক লড়াই দেখতে পাই এবং এই লড়াইয়ে কেউ জিততে চায় না। উপরে উপরে জেনে একজন অন্যজনকে ধ্বংস করে দেবে, কিন্তু ভিতরে ভিতরে নিজেরাই পুড়ে চায়। সেই সিনেমায় আলমগীরের একটি দৃশ্য সকলকেই কাঁদিয়ে ছেড়েছিলেন, যে তিনি তার সন্তানকে কতটা ভালোবাসে। প্রতিটি মুহূর্তে আশা করে বসে থাকতাম তুই ফিরে আসবি, এসে বলবি বাবা আমার ভুল হয়েছে, তুই আসিস নি বাবা, তুই আসিস। তো এরপর রয়েছে স্যার হুমায়ুন ফরিদির সিনেমা অনেক দিনের আশা, যেখানে হুমায়ুন ফরিদির ছেলে হিসেবে দেখতে পেয়েছিলাম অমিত হাসানকে। সিনেমায় বাবা ও সন্তানের একটি করুণ গল্প দেখতে পাই, যেখানে বাবা এবং মা নিজেদের সবটা দিয়ে ছেলেকে পড়ালেখা করায় এবং ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছেলেকে শহরে পাঠায়। কিন্তু নিষ্ঠুর শহরে এসে ছেলে শহরের রঙের সঙ্গে মিশতে গিয়ে তার বাবা মাকেই কুটে এনে দাঁড় করায়। সেখানেই স্যার হুমায়ুন ফরিদির বলা ডায়লগগুলো বাংলার হাজারো মা বাবার কথা তুলে ধরে তার মর্মান্তিক অবিস্মরণীয় এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারির মাধ্যমে। আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না, কার বুকের দুধ খায় সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুইটা মানুষ কতদিন না খায় থাকছে, দুইটা মানুষ রাত দিন খাইটা একটা দুইটা করে টাকা কেমনে জমাইছে, তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য শরীরের রক্ত কেমনে বেচছে। দর্শক, হুমায়ুন ফরিদির এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর রয়েছে নায়করাজ রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমাটি, যেই সিনেমায় আমরা একটি পরিপূর্ণ পরিবারের গল্প দেখতে পেয়েছিলাম। সাথে ছিল নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। সিনেমায় একটা পরিবারের উত্থান পতনের গল্প দেখতে পেয়েছিলাম এবং কিভাবে অনেক সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তার উপরে সবচেয়ে বড় ছায়া বাবা এবং মা তাদেরকে দূরে ঠেলে দেয় এবং কিভাবে একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে। সিনেমাটি এত পরিমাণ হিট হয়েছিল যে সেই সময় কলকাতাতে রিমেক করা হয়েছিল সিনেমাটি। নায়করাজ রাজ্জাকের অভিনয়ের একটি বিশেষ গুণ ছিল তিনি হাসতে হাসতে কাঁদতে পারতেন, আবার কাঁদতে কাঁদতে হাসতেও পারতেন। তার অভিনয় গুণ এতটাই নিখুঁত ছিল যে সকল বাবারাই তার অভিনয় নিজেদের মধ্যে রিলেট করত। বাবা কেন চাকর সিনেমার গল্পটা আমাদের এমন জায়গায় এনে দাঁড় করায়, যেই বাবা তার সন্তানকে অফিসের উপরতলায় বসার যোগ্যতা অর্জন করে দেয়, সেই বাবাকেই তার সন্তানের টেবিলে চা দেওয়ার চাকরি করতে হয়। বাবা কেন চাকর সিনেমার কিছু দৃশ্য আজও মানুষের চোখে ভাসে। তাই বুড়ো মেয়াকে তো আগে দেখিনি, চাকরি করছে। তা বুড়ো মেয়া, তুমি কি আমার বাড়ির থেকে খাবার এনে দিতে পারবে? আমি তো বাবা নই, আমি তো তোদের বুড়ো মিয়া, কিন্তু মনে রাখবেন বড় সাহেব, এই বাড়িটা আজও এই বুড়ো মিয়ার। এরপর রয়েছে মহানায়ক মান্নার আম্মাজান সিনেমাটি। আম্মাজান বাংলাদেশের চলচ্চিত্রের এমন একটি সিনেমা বলা হয়ে থাকে, এমন সিনেমা যুগে একবার আসে। তবে এই সিনেমার 2 যুগ পার হয়ে গেলেও এরকম সিনেমা বাংলাদেশে আর কেউ বানাতে পারেনি। এই সিনেমায় যদি মান্না না থাকতো তাহলে হয়তো আম্মাজান সিনেমাটি অসম্পূর্ণই থেকে যেত। আম্মাজান সিনেমায় আমরা ছোটবেলায় একজন সন্তানের সামনে একজন মায়ের করুণ পরিণতি দেখতে পাই, যার কারণে সন্তান বড় হয়ে পুরো দুনিয়াটা মায়ের হাতে এনে দিলেও তার মা তার সঙ্গে কথা বলে না, কিংবা মান্না তার মায়ের হাসি মুখ দেখতে পায় না। সিনেমায় আমরা মান্নাকে একজন মা পাগল গ্যাংস্টারের রোল প্লে করতে দেখি। বর্তমানে তো আমরা অ্যানিমেলের মতো সিনেমা দেখে পাগল, অথচ মান্না আম্মাজান সিনেমায় বাদশা নামের যে গ্যাংস্টারের রোল প্লে করেছিল, যেমন সাইকো তেমনই নৃশংস, অথচ মায়ের জন্য পাগল। তো যাই হোক গাইস, আম্মাজান সিনেমায় এত পরিমাণ হৃদয় কাঁপানো দৃশ্য ছিল যে কোনটা রেখে কোনটা বলবো। এই সিনেমায় অনেকগুলো দৃশ্য ছিল যা দর্শকের চোখের পানি বের করে ছেড়েছিল। আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন? ডাক্তার, 1 ঘন্টা আমার আম্মাজানকে পাশে রাখবা। 22 বছর আমি আমার আম্মাজানের হাসি দেখতে পাই না। দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আইসে অ্যারেস্ট করতে পারে। নিজের মায়ের কে কোনদিন উলঙ্গ দেখছে? এই 2 চোখটা আমি দেখছি। আমার আম্মাজান যেন আমার সাথে থাকে, আমার আম্মাজান গলা দড়িতে যেন মরতে না পারে। আম্মাজান আপনারে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল। এরপর রয়েছে বাপ্পারাজের ঐতিহাসিক প্রেমের সমাধি সিনেমাটি। এই সিনেমার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রেমের সমাধি গানটির কথা। কি অভিনয়টাই না বাপ্পারাজ আমাদের সেই গানের মধ্যে দেখিয়েছিলেন। ফুল ফুটেছিল মনের বাগিচা।
সিনেমায় ছোট কাল থেকে যৌবনকালে আসা একটি অসমাপ্তি প্রেমের গল্প পরিচালক আমাদের দেখিয়েছিলেন, যেখানে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সিনেমার নায়ক বাপ্পারাজ হারিয়ে ফেলে তার ছোটবেলার প্রেম ও ভালোবাসার মানুষকে। এদিকে আমাদের নায়িকাও ছিল অসহায় বাবার একমাত্র মেয়ে, তাই নায়িকার বাবা তার মেয়েকে চিকিৎসার জন্য বিয়ে দেয় শহরের জমিদারের কাছে। আর এদিকে বাপ্পারাজ তার ভালোবাসার মানুষের জন্য টাকা জোগাড় করে এনে জানতে পারে তার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে গেছে। সেখানে বাপ্পারাজ তার ভালোবাসার মানুষের বিয়ের কথা শুনে যেই অসাধারণ এক্সপ্রেশনটা দেখিয়েছিল তা হয়তো বাপ্পারাজ ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। সিনেমাটি বাংলাদেশের দর্শকদের কাছে এত পরিমাণ ভালোবাসা পেয়েছিল যে যার কারণে কলকাতাতেও এই সিনেমাটি রিমেক করা হয়। এবং এই সিনেমায় বাপ্পারাজের বলা ডায়লগ চাচা হেনা কোথায়, এই ডায়লগটি বর্তমানে এত পরিমাণ হিট হয়েছে যে, এবং এই ডায়লগটি দীর্ঘ 28 বছর পরে এসেও দর্শকদের কাছে যে পরিমাণ ভালোবাসা পেয়েছে তা সত্যিই অভাবনীয়। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। এবং গাইস, বাপ্পারাজের অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, আমাদের আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে অনেক সিনেমায় বাদ পড়তে পারে, এবং যেই সিনেমাগুলো বাদ পড়েছে এবং যেই করুণ কাহিনীটি আপনাদের মনে দাগ কেটে যায় সেই করুণ কাহিনীর ডিটেলস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের মতামতের উপর বানাতে পারি। তো গাইস, ভিডিও কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি তো জানি না আম্মা জান, আপনি যদি এখন থেকে সারা জীবন ফল খেয়ে থাকতে চান, সেই জন্য তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বাঁধছি, সেই বিচার চাই না। বিচার চাই না, তার জন্য গরুর দুধ বেচছি। আর আমি খুশি রে সারা বাঁচবো না, কিন্তু আমার খুশি অনেক দূরে চলে গেছে। আমি বলেছিলাম একদিন তোমার বাঘের গর্জন বন্ধ হয়ে যাবে। কোন স্ত্রী স্বামীকে মন থেকে অভিশাপ দেয় না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে।